সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো। করোনাকালীন এই সময়ে তোমরা নিশ্চয়ই বাসায় তোমাদের সময়কে কাজে লাগিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আর চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আমি আছি শাহিন আক্তার, প্রভাষক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন রিঅ্যাকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা কি শিখব বা আমরা কি জানতে পারবো একটু দেখি। যে অপসারণ বিক্রিয়া কি তা বলতে পারবো, ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া কি এবং এর কৌশল বর্ণনা করতে পারবো, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া কি ও এর কৌশল লিখতে পারবো, সাইজেফ নিয়ম ব্যাখ্যা করতে পারবে তোমরা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় আমি তোমাদেরকে পূর্বে বলেছি যে অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন রিঅ্যাকশন। এখন তোমরা দেখো যে এই অপসারণ বিক্রিয়া মানে কি। সাধারণভাবে তোমরা আসলে অপসারণ শব্দটা নিয়ে কি বুঝো? সাধারণ শব্দ বলতে আমরা অপসারণ বলতে জেনারেলি আমরা যদি চিন্তা করি, এই অপসারণ বিক্রিয়া মানে কোনো কিছু কোনো জায়গা থেকে সরিয়ে ফেলাকেই আমরা বলি যে অপসারণ বিক্রিয়া, অপসারণ। তাহলে সেই ক্ষেত্রে অপসারণটা এমন হতে পারে, ধরো তুমি তোমার বন্ধু বসে আছে একটা চেয়ারে, তুমি এসে তোমার বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিলে। এই যে সরানো, সেটাই হচ্ছে কি অপসারণ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, বন্ধুকে সরিয়ে দেওয়ার পরে সেখানে রিপ্লেসমেন্ট হিসেবে কেউ বসবে না বা কিছু তুমি রাখবে না, ঠিক আছে? তাহলে অপসারণ মানে হচ্ছে কাউকে কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া। আর ওই অপসারণ বিক্রিয়া ঠিক সেরকম কিছু ঘটবে, অর্থাৎ আমরা দেখব যে অপসারণ বিক্রিয়া হাইড্রোজেন এবং হ্যালাইড যে গ্রুপটা আছে সেগুলোর অপসারণ ঘটবে। সেটা দেখতে হলে আমরা প্রথমে দেখি অপসারণের সংজ্ঞায় কি বলেন। অপসারণের সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর দুটি পাশাপাশি কার্বনের সঙ্গে যুক্ত দুটি পরমাণু বা দুটি গ্রুপ বা একটি পরমাণু ও একটি গ্রুপ অপসারিত হয়ে জৈব অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে অপসারণ বিক্রিয়া। এই ক্ষেত্রে আমরা সহজ ভাষায় বলতে পারি যে সম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত যৌগে পরিণত হবে। সেটা কীরকম হতে পারে? সেটা ধরো যে আমাদের সম্পৃক্ত যৌগ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা পরবর্তী যে প্রোডাক্টটা পাবো সেটা অবশ্যই কি হবে? অ্যালকিন হবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, যেহেতু অ্যালকাইল হ্যালাইড, সেক্ষেত্রে আমাদের কি দুটো সিগমা, আমরা সিগমা বন্ধন থেকে কি পাবো? পাই বন্ধন পাবো। অ্যালকিন যেহেতু অবশ্যই আমরা সেখানে কি পাবো? পাই বন্ধন পাবো। আর এই যে অপসারণ বিক্রিয়াটা সবসময় কিসের বিপরীত? দ্রুত বিক্রিয়ার বিপরীত। এখন তোমরা দেখো, উদাহরণ দেখো, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে এবং প্রত্যেকটাতে তোমরা দেখো সবগুলোতে কি আছে? সিগমা বন্ধন। এই যে সিগমা বন্ধন, কার্বনের সাথে এই কার্বনের সাথে সিগমা বন্ধন চারটা, এই কার্বনের ক্ষেত্রেও ঠিক একইভাবে চারটা সিগমা বন্ধন। এই কার্বন এবং এই কার্বনের যে মাঝামাঝি বন্ড, সেটা হচ্ছে আমাদের কমন সিগমা বন্ড, ঠিক আছে না? এটা তো তোমরা জানো, ঠিক আছে? এখন এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা যখন অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন সেখানে এই যে পটাশিয়াম আয়োডাইডটা আলাদা হয়ে অ্যালকিন উৎপন্ন হবে, অর্থাৎ কার্বন কার্বনের ডাবল বন্ড হয়ে যাবে। এখানে আমরা একটা পাই বন্ড পাবো আর একটা কি সিগমা বন্ড পাবো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি যে আমরা অ্যালকিন সম্পৃক্ত যৌগ থেকে আমরা অসম্পৃক্ত যৌগে পরিণত করছি। এটাই হচ্ছে আমাদের কি অপসারণ বিক্রিয়া। এখন অপসারণ বিক্রিয়ার প্রকারভেদে আসি। অপসারণ বিক্রিয়ার
প্রকারভেদ। প্রথমে হচ্ছে এলিফ্যাটিক যৌগের অপসারণ বিক্রিয়ার প্রকারভেদে যে এটা দুভাবে হতে পারে। এক হচ্ছে ইলেকট্রোফিলিক অপসারণ, দুই হচ্ছে নিউক্লিওফিলিক অপসারণ। ইলেকট্রোফিলিক অপসারণ, ইলেকট্রোফিলিক অপসারণ হলো যে অপসারণ বিক্রিয়া ইলেকট্রোফাইলের আক্রমণে সম্পন্ন হয় তাকে ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া বলা হয়। যেমন দেখো, আমরা এক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে অ্যালকোহলের পানি অপসারণে অ্যালকিন সৃষ্টি হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো উদাহরণটা আমি এখানে তোমাদের জন্য দেখালাম যে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে আমরা কি পাচ্ছি, অ্যালকিন পাচ্ছি এবং কি পাচ্ছি, পানি পাচ্ছি। এখন আমরা যদি ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়াটার মেকানিজম একটু লক্ষ্য করি, তাহলে তোমরা একটু দেখো ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়ার মেকানিজম। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা অ্যালকোহল নিলাম, এই অ্যালকোহলকে দেখো যে এখানে অ্যালকোহলের যে হাইড্রোক্সিল মূলকটা রয়েছে, এই মূলকটার সাথে কি হচ্ছে, প্রোটনটা যুক্ত হবে। ঠিক আছে, এই প্রোটনটা এখানে হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে এই অ্যালকোহল থেকে এই প্রোটনটা যুক্ত হওয়ার পরে কি হচ্ছে, পানি হচ্ছে। এই পানিটা অপসারিত হয়ে যাবে, পানিটা অপসারিত হয়ে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এই যে কার্বনিয়াম আয়ন। কিন্তু এই কার্বনিয়াম আয়ন যাওয়ার আগে আরেকটা যেটা স্টেজ, সেটা হচ্ছে প্রোটনযুক্ত অ্যালকোহল। এই কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার পরে এই কার্বনিয়াম আয়ন থেকে আরেকটা প্রোটন অপসারিত হয়ে যাবে। তোমরা দেখো এখানে CH2 কার্বনিয়াম আয়ন। এখন এই CH2টাকে আমরা ভেঙে লিখছি, দেখো তোমরা খেয়াল করে দেখো, CH ঠিক আছে, এদিকে একটা বন্ড দিয়ে আরেকটা হাইড্রোজেন দিলাম। এখন এই প্রোটনটাই আমাদের কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই প্রোটনটা যদি আলাদা হয়ে যায়, এই প্রোটনটা যদি চলে যায়, তাহলে কি এই হাতটা খালি না, এই হাতটা খালি, এই হাতটা তখন কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় আসার পরে তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। তোমরা দেখো CH ডাবল বন্ড CH2, এটা কি হচ্ছে, অ্যালকিন হয়ে গেল এবং আমাদের কি প্রোটনটা আলাদা হয়ে গেল, এই প্রোটনটা অপসারিত হলো। এইভাবে অ্যালকোহল থেকে আমরা এক্ষেত্রে কি পেয়েছি, অ্যালকিন পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়ার কৌশল বা মেকানিজম। এবার আমরা আসি শিক্ষার্থীবৃন্দ যে নিউক্লিওফিলিক অপসারণ কি। নিউক্লিওফিলিক অপসারণ হচ্ছে নিউক্লিওফাইলের আক্রমণে যে অপসারণ ঘটে তাকে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া বলা হয়। এই অপসারণ বিক্রিয়াকে আসলে মূলত আরও দুটো নামে নামকরণ করা হয় বা বলা হয়, সেটা হচ্ছে বিটা ইলিমিনেশন রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। এখন নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়াকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের বিক্রিয়া মাধ্যমে কি হচ্ছে, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া ঘটছে। তোমরা দেখো এখানে আমি দিয়েছি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে কি হচ্ছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার বিক্রিয়া করে কি হচ্ছে, অ্যালকিন হচ্ছে, পটাশিয়াম হ্যালাইড হচ্ছে এবং পানি হচ্ছে। ঠিক আছে, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়াটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। কিন্তু এই যে E1 এবং E2 আমরা দুটো প্রকারভেদ পেয়েছি কিসের, নিউক্লিওফিলিকের, কিন্তু দুটোর প্রকারভেদ দুরকম, অর্থাৎ দুটার মেকানিজম যদি দুটো রকমের হয়ে থাকে, কিন্তু আলটিমেট দুটার প্রোডাক্ট কিন্তু সেম, অর্থাৎ অ্যালকিন। নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়াও আমরা কিন্তু কি পাবো, অ্যালকিনই পাবো। ঠিক আছে, এখন E1 E2 এর আমরা কিছু পার্থক্য দেখি। ঠিক আছে, E1 E2 এর কিছু পার্থক্য তোমরা যদি খেয়াল করো, প্রথমে দেখো E1 যে ইলিমিনেশন রিঅ্যাকশন, সেটাকে বলা হচ্ছে একাণবিক অপসারণ বিক্রিয়া, আর E2 ইলিমিনেশন রিঅ্যাকশনকে বলা হচ্ছে দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। E1 ইলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে দুর্বল ক্ষারক, আর E2 ইলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে শক্তিশালী ক্ষারক, অর্থাৎ ইন প্রেজেন্স অফ শক্তিশালী স্ট্রং বেস আমাদের E2 ইলিমিনেশন রিঅ্যাকশনটা হয়ে থাকে। আর E1 রিঅ্যাকশনটা হচ্ছে 2 ধাপে ঘটে, আর E2 রিঅ্যাকশনটা হচ্ছে 1 ধাপে ঘটে। শিক্ষার্থীবৃন্দ,
তোমরা E1 এবং E2 ইলিমিনেশন রিয়েকশনটাকে SN1 রিয়েকশন এবং SN2 রিয়েকশনের সাথে অনেক কিছুতে মিল পাবে। পার্থক্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর খেয়াল করে দেখো যে E1 রিয়েকশনটা ইলিমিনেশন রিয়েকশনের হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, আর এই ক্ষেত্রে বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, আবার E1 ইলিমিনেশন রিয়েকশনটা কখন ঘটে, আমরা যদি এটা ঘটাতে চাই তখন অবশ্যই কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে হাই টেম্পারেচার লাগবে। আর এই ক্ষেত্রে E2 ইলিমিনেশন রিয়েকশনটা আমরা রুম টেম্পারেচারে করতে পারি। বুঝতে পেরেছ? এখন আমরা E1 ইলিমিনেশন রিয়েকশনের ক্ষেত্রে আসি। E1 ইলিমিনেশন রিয়েকশন বা একাণবিক অপসারণ বিক্রিয়া, এই ক্ষেত্রে দেখো যে অপসারণ বিক্রিয়ার হার একটি মাত্র ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে একাণবিক অপসারণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ রেট অফ রিয়েকশন ডিপেন্ডস অন ওয়ান রিয়েক্ট্যান্ট। ঠিক আছে, একটা রিয়েক্ট্যান্টের উপরেই কেবলমাত্র এটা নির্ভর করে। এখন E1 ইলিমিনেশন রিয়েকশনের কৌশলে আসো। এটা আসলে প্রথমত দুটি ধাপে হয়, এটা আমি তোমাদেরকে পূর্বে পার্থক্য বলেছি। প্রথম ধাপটা যদি তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রে কি হবে, কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে। কার্বনিয়াম আয়ন সৃষ্টি আমরা একটু দেখি যে কার্বনিয়াম আয়ন সৃষ্টিটা কীভাবে হলো। এটা দেখো অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটার রিয়েকশানে খুব স্লো পরিমাণে হচ্ছে, স্লোতে আস্তে আস্তে হবে অ্যালকাইল হ্যালাইড। এই হ্যালাইডটা যখন চলে যাবে আয়ন হিসেবে, তখন এখানে একটা পজিটিভ চার্জ আসবে। এই পজিটিভ চার্জ আসার পরে এটাকে আমরা বলা হচ্ছে কার্বো 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। ঠিক আছে, এই যে এটাকে আবার বলা হচ্ছে যে লিভিং গ্রুপ। ঠিক আছে, লিভিং গ্রুপটা কি হচ্ছে, লিভিং গ্রুপটা আলাদা হয়ে যাওয়ার ফলে আমাদের 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন হচ্ছে। 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন হচ্ছে এক্ষেত্রে মোর স্ট্যাবিলিটির কারণে আমরা এটা মোর স্ট্যাবল, কারণ হচ্ছে এটাতে 3টা মিথাইল গ্রুপ দেখো, এই একটা মিথাইল গ্রুপ, এই একটা মিথাইল গ্রুপ, এই একটা মিথাইল গ্রুপ, এই কারণে এখানে প্লাস আই ইফেক্টটা বেশি, এটা মোর স্ট্যাবল। আরেকটা হচ্ছে এখানে 9টা হাইড্রোজেন, তোমরা খেয়াল করে দেখো, এই 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেন, তাহলে কটা হলো, 3টা হাইড্রোজেন, এই 9টা হাইড্রোজেন, এই 9টা হাইড্রোজেনের একসাথে হয়ে হাইপার কনজুগেটেড ইফেক্ট রয়েছে। তাহলে যদি তোমাদেরকে প্রশ্নে বলা হয় বা কখনো জিজ্ঞেস করা হয় যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন বেশি স্ট্যাবল, সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এটা বলতে হবে যে প্লাস আই ইফেক্ট এবং হচ্ছে হাইপার কনজুগেটেড ইফেক্ট রয়েছে বিধায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্ট্যাবল। আচ্ছা, আমরা এটা দেখলাম যে কি এটা হলো প্রথম ধাপ, অর্থাৎ কার্বনিয়াম আয়ন সৃষ্টি। এবার আমরা পরের ধাপে আসি, অর্থাৎ নিউক্লিওফাইলের আক্রমণ। নিউক্লিওফাইলের আক্রমণে তোমরা দেখো যে কার্বোক্যাটায়নটা আমরা একটু আগে পেয়েছিলাম, এটা হচ্ছে সেই কার্বোক্যাটায়ন, 3টা মিথাইল গ্রুপ থাকবে, CH3 আর এই CH3টাকে আমি এখানে কি ভেঙে দেখালাম CH2H। ঠিক আছে, আর এখানে আমি তোমাদেরকে পাঠ থেকে বলেছিলাম যে দুর্বল ক্ষারক অর্থাৎ বেস যেটা, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করেছি কি পানি। এই পানির সাথে এই যে মিথাইল গ্রুপটাকে ভেঙে লিখলাম, এখানের একটা হাইড্রোজেন মিলে H3O হলো। ঠিক আছে, খেয়াল করছো তোমরা, বুঝতে পারছো, মনোযোগ দাও। ঠিক আছে, আর এই হাইড্রোজেনটা যখন চলে গেল তখন এই যে বন্ডটা তখন এখানে চলে আসার পরে এখানে কি হলো, এখানে ডাবল বন্ড হলো, কার্বনের তখন কি হলো, ডাবল বন্ড হলো। তাহলে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমরা কি পেয়েছি, অ্যালকিন পেয়েছি। তোমাদের আবার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা এখানে কেন বলছি, কারণ এটা কোনো হাইড্রোজেন নেই, তিনটাই কি হচ্ছে আমাদের এখানে মিথাইল গ্রুপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপের মাধ্যমে আমাদের E1 কৌশল মেকানিজম শেষ হলো। এবার আমরা আসি E2 বিক্রিয়ার কৌশল। E2 বিক্রিয়ার কৌশলে তোমরা দেখো যে এখানে কি হচ্ছে,
প্রথমে আমরা যদি সংজ্ঞাটা দেখি, বা দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া, যেটা যে অপসারণ বিক্রিয়ার হার দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ টু রিঅ্যাক্ট্যান্টস, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? টু রিঅ্যাক্ট্যান্টসের উপর ডিপেন্ড করতেছে। আর এই ক্ষেত্রে কলা কৌশলটা একভাবেই হবে, একটা ধাপেই হবে। সেই ক্ষেত্রে দেখো এই অ্যালকাইল হ্যালাইডটা আছে, দেখো এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। আমি এটাকে ভেঙে লিখেছি, অর্থাৎ CH2 বন্ড H, তিনটা ভেঙে লেখার পরে। আর এখানে অবশ্যই এখানে হচ্ছে স্ট্রং বেস, মাথায় রাখবে। এটা কিন্তু যদি না লিখো তাহলে কিন্তু পরীক্ষা নাম্বার 0 পাবেন। অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা এখানে ইউজ করছি। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের কি এসেছে? হাইড্রোক্সিলটা আসছে। এই হাইড্রোক্সিলটা এই মিথাইলের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে? পানি হচ্ছে। খেয়াল করেছো? তারপরে দেখো এখানে, তাহলে এখানে কি হচ্ছে? এই মিথাইলের এই হাতটা খালি না, এই হাইড্রোজেনটা, এই হাতটা খালি, এটা তখন কোথায় চলে গেছে? এখানে চলে আসছে। এখানে চলে যাওয়ার পরে এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি হয়েছে? ডাবল বন্ড হয়েছে, ঠিক আছে? আর এই মিথাইল আর এই মিথাইলটা রয়ে গেছে। খেয়াল করেছো? ঠিক আছে। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি পেয়েছি? অ্যালকিন পেয়েছি। তাহলে আমরা সহজেই বলতে পারি যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিসের প্রেজেন্সে? অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে আমরা কি পেয়েছি? অ্যালকিন পেয়েছি, ঠিক আছে? এখন শিক্ষার্থীবৃন্দু দুটো জিনিসই খেয়াল করো, যে দুটা মেকানিজমের আমি আগেই বলেছি ফাইনাল প্রোডাক্ট কি? আমাদের অ্যালকিন, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে আমরা সহজে বলতে পারি যে অবশ্যই কি হচ্ছে? অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের অ্যালকিন প্রোডাক্ট হচ্ছে। এটাই হচ্ছে যে কি আমাদের ইলিমিনেশন রিঅ্যাকশন বা অপসারণ বিক্রিয়ার ফাইনাল প্রোডাক্ট। শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা আসি সেজেফ নীতি। সেজেফ নীতিটা তো ঠিক সেম, কিন্তু এখানে দেখো কি হচ্ছে। প্রথমে আমি তোমাদেরকে সেজেফ নীতিতে যাওয়ার আগে একটা উদাহরণ দেখাচ্ছি। আমি যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে 2-ব্রোমোবিউটেন। খেয়াল করে দেখো, 2-ব্রোমোবিউটেন নিলাম। 2-ব্রোমোবিউটেনের স্ট্রাকচারটা তোমরা খেয়াল করে দেখো, যে কার্বন 2 নাম্বার কার্বনে ব্রোমিন রয়েছে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ফাংশনাল গ্রুপ কোনটা? ফাংশনাল গ্রুপ হচ্ছে যে কার্বনে, অর্থাৎ ফাংশনাল গ্রুপে কোথায় ব্রোমিনটা কোথায় আছে, সুতরাং এটা হচ্ছে কি? ফাংশনাল গ্রুপ। এটাকে আমরা বলতে পারবো কি? আলফা কার্বন। এটা হচ্ছে বিটা কার্বন। পাশের কার্বনটা হচ্ছে আমাদের বিটা কার্বন, তারপরে এটা হচ্ছে আমাদের গামা, ঠিক আছে? তাহলে এই পাশের এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা। এখন আমরা এই পাশে দেখি, এই পাশেও ঠিক এটা কি? বিটা কার্বন। তাহলে সেজেফ নীতি এই ক্ষেত্রে কি হচ্ছে? 2-ব্রোমোবিউটেনের ক্ষেত্রে যদি দেখি আমরা, যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা দিব, তখন যদি এই বিটা কার্বনের ক্ষেত্রে কাজ করে, তখন এই বিটা কার্বনের যে হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনটা যদি পটাশিয়ামের সাথে চলে যায়, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, তখন পানি হবে। খেয়াল করে দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পানি হচ্ছে, আর এর পটাশিয়াম ব্রোমাইড হচ্ছে, ঠিক আছে? তখন এই যে হাইড্রোজেনটা চলে গেল, তখন এখানে কি? এই হাতটা খালি হয়ে গেল না? তখন এটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 হলো, অর্থাৎ 1 বিউটিন হলো। তাহলে 2-ব্রোমোবিউটেন থেকে আমরা একটা প্রোডাক্ট কি পেলাম? 1 বিউটিন, ঠিক আছে? এবার তোমরা দেখো, এটা তো এই বিটা কার্বনের ক্ষেত্রে হয়েছে। যদি আমরা এই বিটা কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে দেখো, এই যে এই হাইড্রোজেনটা তখন চলে যাবে। এই হাইড্রোজেনটা চলে যাওয়ার পরে এখানে CH3 দেখো, CH ডাবল বন্ড CH3 হচ্ছে। এটা তো ঠিক থাকবে। আমরা একটু আগে এখন কাজ করলাম কোনটা নিয়ে? এটা নিয়ে। তাহলে এখানে হচ্ছে কি? 2 বিউটিন, ঠিক আছে? আর আগের মতোই পটাশিয়াম ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে পটাশিয়াম ব্রোমাইড হবে, এবং পানি ওয়েস্টটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে? পানি হচ্ছে। তাহলে সেজেফ নীতিতে তোমরা দেখো
যে দুইটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা কী করেছে, আমাদের যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে সেটার সাথে যদি আমরা বিক্রিয়া করি, এক্ষেত্রে দুটো প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে মাইনর প্রোডাক্ট আর একটা হচ্ছে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এখন এটাকে আমি মাইনর প্রোডাক্ট বলছি, এটাকে মেজর প্রোডাক্ট বলছি কেন? মাইনর প্রোডাক্ট এবং মেজর প্রোডাক্টের প্রধান কারণ হচ্ছে যে দেখো এখানে আমি একটু একটু ডট 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 দিয়ে দিচ্ছি মিথাইল গ্রুপটাকে দুপাশে, অর্থাৎ যেখানে মিথাইল গ্রুপটা বেশি থাকবে সেটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট, আর যেখানে কম থাকবে সেটা হচ্ছে কি মাইনর প্রোডাক্ট। এক্ষেত্রে মেজর প্রোডাক্ট হচ্ছে 90% আর মাইনর প্রোডাক্টটা হচ্ছে 10%। তাহলে সেই ডেফিনিটি থেকে আমরা সহজেই কি বলতে পারি যে দুটা প্রোডাক্ট দুটাই কি হবে, অ্যালকিন হবে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা দুটা অ্যালকিন পাবো, একটা মাইনর প্রোডাক্ট হিসেবে আর একটা মেজর প্রোডাক্ট হিসেবে। আর মেজর প্রোডাক্ট এটাকে বলছি আরও একটা কারণে, কারণ হচ্ছে এইটার হচ্ছে স্থায়িত্ব অনেক বেশি। এখন অ্যালকিনের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে অ্যালকিনের স্থায়িত্ব কিভাবে হয়, কিংবা প্রধান উৎপাদক আমরা সেটা কিভাবে বুঝবো। তো সেই ক্ষেত্রে অ্যালকিনের স্থায়িত্ব বোঝার জন্য আমি এখানে নিচে কিছু স্ট্রাকচার রেখে দিয়েছি, কিছু অ্যালকিন। এখন তোমরা খেয়াল করো, এই যে প্রথম অ্যালকিনটা, এই প্রথম অ্যালকিনটার দুটো কার্বন আছে, দুই কার্বনের দুপাশে চারপাশে, এই কার্বনের দুপাশে দেখো দুটা অ্যালকাইল গ্রুপ, আবার এই কার্বনের দুপাশে দুটো অ্যালকাইল গ্রুপ। তাহলে এই অ্যালকিনটার যেহেতু চারটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে এই অ্যালকিনটার স্টেরিক বাধাটা অনেক বেশি। এখন এই স্টেরিক বাধাটা অনেক বেশি হওয়ার কারণে এই অ্যালকিনটাকে কোনো দিক থেকে অ্যাটাক করা যায় না, যার ফলে এটা স্ট্যাবিলিটি বেশি। ধরো কোনো একটা দেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি যে কোনো দেশের যদি চারিপাশে যে সীমান্ত রক্ষী বাহিনী থাকে সেটা যদি যত বেশি স্ট্রং হবে, তাহলে সেই দেশটা তত বেশি সিকিউরড, অর্থাৎ অন্য কোনো দেশ তখন ওই দেশটাকে আক্রমণ করতে পারবে না। ঠিক তেমনি অ্যালকিনের স্থায়িত্বটা সেরকম, অর্থাৎ অ্যালকাইল গ্রুপটা বেশি থাকার কারণে এর স্থায়িত্ব বেশি। এখন আমরা পরের অ্যালকিনটাকে খেয়াল করে দেখি যে এখানে দেখো একটা হাইড্রোজেন রয়েছে আর তিন পাশে তিনটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, তাহলে এটার স্ট্যাবিলিটি এটার চাইতে কিছুটা কম। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অ্যালকিনটাতে আসি। এই অ্যালকিনে তোমরা খেয়াল করে দেখো এই কার্বনে দুটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, এখানে একটা এখানে একটা। ঠিক আছে, এই অ্যালকিনটাতে এটা হচ্ছে ট্রান্স আর এটা হচ্ছে সিস। এখন সিসের ক্ষেত্রেও দুটো অ্যালকাইল গ্রুপ রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে সিস এবং ট্রান্সের মধ্যে কোনটা বেশি স্ট্যাবল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সিসের ক্ষেত্রে প্রথমে খেয়াল করি। দেখো সিসের ক্ষেত্রে দুটো অ্যালকাইল গ্রুপ একই দিকে আছে আর দুটো হাইড্রোজেন অন্যদিকে আছে, তাহলে স্বাভাবিক এদিকে হচ্ছে দুর্বল, এই পাশে সহজে অ্যাটাক করা যাবে। ঠিক আছে, আর অন্যদিকে ট্রান্সের ক্ষেত্রে দেখো এই পাশে একটা আর এই পাশে একটা আর, অর্থাৎ দুটো আর দুইটা কার্বনে দুপাশে দুভাবে আছে কোনাকুনিভাবে, তাহলে এখানে ব্যালেন্স করতে পারছে। খেয়াল করে দেখো, সুতরাং যেহেতু ব্যালেন্স করতে পারছে সেহেতু আমরা এটা বলতে পারি যেটা স্ট্যাবিলিটি এটার চাইতে বেশি, অর্থাৎ ট্রান্সের স্ট্যাবিলিটি সিসের চাইতে বেশি। তারপরে এখানে দেখো পরবর্তী অ্যালকেন, এখানে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ রয়েছে, সুতরাং এটার স্ট্যাবিলিটি আরও কম। আর পরবর্তীতে আমাদের CH2 যেটা ইথিন, এটা আরও কম। শিক্ষার্থীবৃন্দ, এই যে অ্যালকিনের স্থায়িত্ব, এখন আমরা পূর্ববর্তী স্লাইডের দিকে একটু যাই। পূর্ববর্তী স্লাইডে যদি তোমরা খেয়াল করে দেখো যে সেখানে আমরা লিখেছিলাম 2 বিউটিন মেজর প্রোডাক্ট বা প্রধান উৎপাদক, 1 বিউটিন মাইনর প্রোডাক্ট বা গৌণ উৎপাদক। ঠিক আছে, তাহলে এখানে দুটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, সুতরাং এটার স্ট্যাবিলিটি বেশি, অন্যদিকে এটার স্ট্যাবিলিটি কম। ঠিক আছে, আরও একটা বিষয় আছে এখানে যে
যে স্টেবিলিটি ডিপেন্ড করে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এটা অর্থাৎ মেজর প্রোডাক্টটা কখনোই কী হচ্ছে পরবর্তী এমন কোনো রিয়াকশানে আর অংশগ্রহণ করবে না। তাহলে এই কারণগুলোর উপরে CHF নীতিটা নির্ভর করে। এখন আমরা এই জিনিসটা দেখেছি, এখন আমরা আসি তাহলে CHF নীতি সম্পর্কে আমরা কি বলতে পারি। তোমরা এবার দেখো যে হ্যালোজেন ও অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, প্রধানত তা থেকে হাইড্রোজেন এবং পাশের কার্বনের হ্যালোজেন মিলে HX অপসারিত হলে অ্যালকিন গঠন করে। এটাই হচ্ছে আমাদের CHF নীতি। অর্থাৎ আমরা দেখেছি যে আলফা কার্বনের পাশে যে বিটা কার্বন রয়েছে সেখান থেকে হাইড্রোজেন এবং যে আলফা কার্বন থেকে হ্যালোজেন গ্রুপ মিলে আমাদের HX অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে। এক্ষেত্রে আমরা দুটো প্রোডাক্ট পাবো, আবারও বলছি, মেজর প্রোডাক্ট এবং মাইনর প্রোডাক্ট। এটাই হচ্ছে আমাদের CHF নীতি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো আর যথাযথভাবে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলে বাসায় থাকবে। আর তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে সতর্ক করবে। ভালো থাকবে। ধন্যবাদ।